অনেকদিন আগে এক গ্রামে দেবকান্ত নামে এক মালি থাকত। সে ছিল রাজার রাজকীয় উদ্যানের কর্মচারী। লোকটা ছিল খুবই দরিদ্র। একদিন ভোরে যখন সে রাজবাড়ির বাগানের দিকে যাচ্ছিল, হঠাৎ একটি ছোট্ট পাখি তার পায়ের তলায় চাপা পড়া থেকে কোনো মতে বেঁচে গেল। দেবকান্ত পাখিটিকে তুলে সাবধানে এক পাশে রেখে দিল। তক্ষুনি পাখিটি বলে উঠল, ওগো যুবক, তোমার দয়ার জন্য ধন্যবাদ। আমি অসুস্থ, আমি উঠতে পারছি না। যদি তুমি আমাকে আমার বাসায় পৌঁছে দাও, তবে তোমার এই উপকার আমি জীবনে ভুলবো না। ও পাখিরানী, তোমার বাসাটি কোথায়? ওই যে সামনে গাছটা দেখতে পাচ্ছ, ওটার উপরেই আমার বাসা। ঠিক আছে পাখিরানী। দেবকান্ত পাখিটিকে তার বাসায় রেখে দিল। তোমাকে অনেক অনেক ধন্যবাদ যুবক। পাখিরানী, তুমি যখন অসুস্থ তখন খাবার খুঁজতে যাবে কি করে? কারণ তুমি তো উঠতে পারছো না। হ্যাঁ, যতদিন না আমি সেরে উঠছি আমাকে উপসী থাকতে হবে। যদি তুমি আমার খাবারের জন্য কিছু ফুলের ব্যবস্থা করে দিতে তবে খুব ভালো হতো, কারণ আমি শুধু ফুলই খাই। তুমি কোনো চিন্তা করো না পাখিরানী, আমি তো রাজবাগানে কাজ করি, সেখানে শত শত রকমের ফুলের গাছ রয়েছে। আচ্ছা, আমি এখন চলি, ফেরার পথে তোমার জন্য অনেক ফুল নিয়ে আসবো। দেবকান্ত রাজবাড়ির দিকে রওনা হলো। সেখানে পৌঁছে দেবকান্ত সারা দিন বাগানে কাজ করলো। বাড়ি ফেরার সময় যখন সে কয়েকটি ফুল ছিঁড়ে পকেটে রাখলো, তখনই প্রধান মালি প্রভু দাস তাকে দেখে ফেলল। আর সে বলল, এই, ফুল চুরি করে কোথায় নিয়ে যাচ্ছ? জানো তো রাজকীয় ফুল চুরি করার শাস্তি কি? মাফ করবেন কর্তা, আমি আপনার অনুমতি নিতে ভুলে গিয়েছিলাম। আসলে এই ফুল আমি একটা অসুস্থ। ফালতু কথা বন্ধ করো। আমি এখনই তোমাকে রাজ সৈন্যদের হাতে তুলে দেব। না না, আমাকে ক্ষমা করুন কর্তা, আমাকে যা খুশি শাস্তি দিন, কিন্তু সৈন্যদের হাতে তুলে দেবেন না। মাত্র একটা শর্তে তোমার এই দোষ আমি লুকোতে পারি আর তোমার প্রাণ বাঁচাতে পারি। আপনার সব শর্ত আমার কাছে গ্রহণযোগ্য। এই ফুলের বিনিময়ে তোমাকে রূপার একটি ছোট মুদ্রা আমাকে দিতে হবে। ঠিক আছে, এই নিন কর্তা। তবে একটা কথা সবসময় মাথায় রাখবে, যে তুমি এই ঘটনাটি কারো সামনেই প্রকাশ করবে না। আর যখন যখন ফুল নেবে আমাকে আমার পারিশ্রমিক দিতে থাকবে। ঠিক আছে। সেখান থেকে দেবকান্ত সরাসরি পাখিটির কাছে পৌঁছালো আর বলল, এই নাও পাখিরানী, তোমার খাদ্য। সেই দিন থেকে দেবকান্ত রোজ বাগান থেকে ফুল তুলত আর তার দাম প্রধান মালিকে দিয়ে পাখিটিকে ফুল পৌঁছে দিত। পাখিটি বলল, তুমি আমার জন্য কত দুর্ভোগ সহ্য করছো যুবক। এমন কিছু নয় পাখিরানী, তোমাকে সাহায্য করতে আমার খুব খুশি হয়। আমি চাই তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো। আচ্ছা, এবার আমি চলি। এইভাবে অনেক দিন পার হয়ে গেল এবং একদিন যখন সে সন্ধ্যায় বাগান থেকে ফুল নিয়ে পাখিটির কাছে পৌঁছালো, তখন তাকে মলিন দেখে পাখিটি বলল, কি হয়েছে দেবকান্ত? আজ তোমাকে কেমন যেন মনমরা লাগছে। আমার আক্ষেপ হচ্ছে পাখিরানী, যে হয়তো কাল আমি তোমাকে খাওয়ানোর জন্য ফুল আনতে পারবো না। দেবকান্ত, আমার জন্য এখন ফুল আনার কোনো দরকার নেই। এখন আমি একেবারে সুস্থ হয়ে গেছি এবং কাল থেকে নিজে নিজের খাবারের জোগাড় করে নেব। তবে বলবে কি, তুমি কেন মনমরা হয়ে আছো? পাখিরানী, আমি এই ফুলের দাম প্রধান মালিককে দিয়ে আসতাম, কিন্তু এখন আমার কাছে একটি টাকাও বেঁচে নেই। এই বলে দেবকান্ত পাখিটিকে সমস্ত কথা বুঝিয়ে বলল। সব কিছু শুনে পাখিটির চোখ জলে ভরে উঠল। দেবকান্ত, আমি জানতাম না যে আমার জন্য তুমি এত বড় আত্মত্যাগ করছো। না হলে আমি তোমাকে এমনটা কখনোই করতে দিতাম না। তুমি তুমি মন খারাপ করো না পাখিরানী। আমি এই কারণে বিরক্ত ছিলাম না যে আমার কাছে পয়সা নেই।
বরং আমি তো এইভাবে মন মরা ছিলাম যে কাল থেকে তোমার জন্য ফুল আমি কোথা থেকে আনবো। কিন্তু এখন তুমি সুস্থ জেনে আমার সব চিন্তা দূর হয়ে গেছে। আচ্ছা, এবার আমি চলি। ঠিক আছে, যাও, কিন্তু আমার সাথে প্রতিদিন দেখা করতে ভুলো না। সেই দিন থেকে দেবকান্ত পাখিটির জন্য আর ফুল আনতো না, কিন্তু কাজ থেকে ফেরার সময় রোজ তার সাথে দেখা করে অবশ্যই যেত। একদিন যখন সে কাজ থেকে বাড়ি ফিরছিল, তখন তার পাখিটির সাথে দেখা করার কথাটাই স্মরণে রইল না। দেবকান্তকে যেতে দেখে পাখিটি বলল, দেবকান্ত, আজ আমি না জানি কতক্ষণ ধরে তোমার অপেক্ষা করছিলাম, আর তুমি আমার সাথে দেখা না করেই চলে যাচ্ছ। ওহ পাখিরানী, আজ আমার মনেই ছিল না। বলো, কেমন আছো? শোনো, অসুস্থতার সময় তুমি আমার উপর যে উপকার করেছো তার ঋণ তো আমি শোধ করতে পারবো না, কিন্তু আজ আমি তোমাকে এমন একটি বীজ দেব যা হয়তো তোমার সব দুঃখ, যন্ত্রণা ও দারিদ্র্য দূর করে দেবে। এই বলে পাখিটি তার বাসা থেকে একটি বীজ তুলে দেবকান্তের হাতের তালুতেই রেখে দিল। আরে, এত বড় বীজ! শোনো, এটি মৃত যৌবন সঞ্জীবনী বৃক্ষের বীজ। এর ফুল শুকলে মানুষ চিরকাল সুন্দর, স্বাস্থ্যবান ও যুবা থাকে। এই বীজ থেকে যে গাছ হবে এবং তাতে যে ফুল ফুটবে তা হবে অমূল্য। তুমি সেগুলো বিক্রি করে অনেক টাকা উপার্জন করতে পারো, কিন্তু খেয়াল রাখবে এর গাছ 1 মাসের মধ্যেই বড় হয়ে যাবে এবং সেই ফুলগুলো সূর্য ডোবার পরেই রোজ রাতে ফুটবে আর সকাল হলেই মিলিয়ে যাবে। তাই তোমাকে সেগুলো রাতের মধ্যেই তুলে আনতে হবে। পাখিরানী, এত অমূল্য বীজ দিয়ে তো তুমি আমার কপাল ফিরিয়ে দিয়েছো। কিন্তু একটা কথা বলো তো, এত অমূল্য বীজ তুমি কোথা থেকে পেলে? শুধু দৈব যোগে পেয়ে গেলাম। আজ আমি খুব ভোরে উঠে খাবারের সন্ধানে বেরিয়েছিলাম। উঠতে উঠতে আমার একটি জায়গায় খুব মনোরম দৃশ্য চোখে পড়ল। ওহ, পরীর দল! আমার নিচে নেমে তাদের খোঁজ নেওয়া উচিত। হতে পারে তাদের আলাপচারিতা থেকে আমার কোনো এমন উপায় মনে আসবে যার দ্বারা আমি দেবকান্তের দরিদ্রতা দূর করতে তাকে সাহায্য করতে পারবো। এই ভেবে আমি নিচে নামলাম এবং একটি গাছে বসে তাদের কথা শুনতে লাগলাম। একটি পরী বলল, সখী, আজ অনেকদিন পর ভ্রমণ করে খুব আনন্দ পেলাম। আমি তো এখন এখানে প্রতিদিন আসব। আমিও। এইভাবে সব পরীরা সেখানে আসার জন্য স্বীকৃতি জানালো। দ্বিতীয় পরী বলল, যখনই আমাদের রোজ এখানে আসতে হবে, তাহলে কেন না এখানে মৃত যৌবন সঞ্জীবনী বৃক্ষ লাগিয়ে দিই, যাতে বেড়ানোর পর তার ফুলের সুরভি নিতে পারি এবং চিরদিনের জন্য সুস্থ ও যুবা থাকতে পারি। হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিক বলছো। এখানে দূর দূর পর্যন্ত কোনো মানুষ চোখে পড়ে না, অতএব সেই কাজটিও নিরাপদ থাকবে। তারপর পরীরা সেই বীজ পুকুরের ধারে মাটি খুঁড়ে পুঁতে দিল এবং নিজেদের হাতে ধরা জাদুর কাঠি নেড়ে আকাশে উড়ে গেল। তারা সেখান থেকে চলে যাওয়ার পর আমি সেই গর্ত খুঁড়লাম এবং সেই বীজটি নিয়ে আমার বাসায় চলে এলাম। আর আমি কতক্ষণ ধরে তোমার আগমনের অপেক্ষা করছিলাম। সত্যি, তুমি কত ভালো পাখিরানী যে আমার ব্যাপারে এত কিছু ভাবো। আচ্ছা, এবার আমি চলি। তোমার এই উপহারের জন্য অনেক অনেক কৃতজ্ঞতা। ঠিক আছে, কিন্তু আমার কথাটি মন দিয়ে শুনবে। এর বিশেষত্ব কাউকে জানাবে না, না হলে তারা তোমার জন্য বিপদ সৃষ্টি করবে। ঠিক আছে পাখিরানী। আর দেবকান্ত তার বাড়ির দিকে চলতে শুরু করলো আর ভাবতে লাগলো, পাখিরানী এই অমূল্য বীজ দিয়েছে তো বটেই, কিন্তু এটাকে কোথায় রোপণ করব? যদি এটাকে বাড়ির বাইরে পুঁতি, তাহলে গাছ বড় হতেই এবং ফুল ফুটতেই লোকের বিশেষত্ব জেনে যাবে আর তারা সব ফুল ছিঁড়ে নেবে।
আর আমার বাড়ি ছাড়া আমার কাছে এমন কোনো নিরাপদ স্থানও নেই যেখানে আমি এই গাছটিকে মানুষের চোখের আড়াল করে রাখতে পারি। তাহলে এই বীজটি আমি লাগাবো কোথায়? বাড়ি পৌঁছেও তার মন সেই বীজটি বপন করার জন্য কোনো উপযুক্ত জায়গা নিয়েই ভাবতে থাকলো। যদি একবার সেই গাছটি জন্মে যায় তাহলে হয়তো জীবনে আর কখনো আমার কোনো অভাব থাকবে না। মহারাজই আমাকে সেই ফুলের মনের মতো দাম দিতে রাজি হয়ে যাবেন, কেননা আমি সেই বীজটিকে মহারাজেরই রাজকীয় উদ্যানে পুঁতে দেব। তাহলে এর যথাযথ রক্ষণাবেক্ষণও হতে থাকবে। সাথে সাথে মহারাজ আমার কাছ থেকে সে অভূতপূর্ব গাছটি পেয়ে আনন্দিত হবেন এবং আমাকে অনেক পুরস্কার দেওয়ার পাশাপাশি আমার পদোন্নতিও করে দেবেন। পরের দিন সে রোজকার মতোই রাজকীয় বাগানে পৌঁছালো এবং একটি উপযুক্ত স্থান দেখে বীজ বোনার জন্য গর্ত খুঁড়তে শুরু করলো। তাকে গর্ত খুঁড়তে প্রধান মালি দেখে ফেলল আর সে বলতে লাগলো, ওরে মূর্খ, তুই এখানে কি করছিস? কর্তা, আমি এখানে একটা অদ্ভুত ফুলের গাছের বীজ রোপণ করছি। তারপর দেবকান্ত প্রধান মালি প্রভুদাসকে সেই বীজ এবং তা থেকে হওয়া গাছ ও ফুলের সমস্ত বিশেষত্ব বুঝিয়ে বলল। সবকিছু শুনে প্রধান মালির চোখে লালসার গভীর আভা ফুটে উঠল। যদি এর কথা সত্যি হয় তবে এই বীজ সত্যিই মহামূল্যবান। এটা দিয়ে তো আমি মহারাজের কাছ থেকে লাখ লাখ স্বর্ণ মুদ্রা উপার্জন করতে পারি, কেননা 1 মাস এর ফল দেখিনি। কর্তা, দয়া করে আমাকে এটি বোনার অনুমতি দিন। গাছটি বড় হলে ফুল থেকে যে আয় হবে তার অর্ধেক আমি আপনাকেও দেব। ঠিক আছে ঠিক আছে, তুমি এটা বুনতে পারো। আচ্ছা দেবকান্ত, এই আশ্চর্যজনক বীজ তুমি কোথা থেকে পেলে? কর্তা, এটা আমাকে একটা পাখি দিয়েছে। তারপর দেবকান্ত তাকে পাখিটির সাথে সাক্ষাৎ হওয়া থেকে শুরু করে বীজ পাওয়া পর্যন্ত সব কাহিনী শুনিয়ে দিল। বীজ রোপণ করার পর দেবকান্ত অন্য কাজে মনোযোগ দিল এবং প্রধান মালিও নিজের কাজে ব্যস্ত হলো। কিন্তু সেই দিন থেকে প্রধান মালি তার সাথে খুব ভালো ব্যবহার করতে শুরু করলো এবং তাকে সাহায্যও করতে লাগলো। একটি একটি করে দিন কাটতে থাকলো। বীজ থেকে চারা বের হলো এবং তা দিন দিন বড় হতে লাগলো। ঠিক 30 দিন পর সেই চারা গাছটি একটি বিশাল বৃক্ষের রূপ নিল। দেবকান্ত ও প্রধান মালি দিনভর নিজেদের কাজে ব্যস্ত রইল। তারপর যেই সন্ধ্যা নামলো এবং সূর্য অস্ত গেল, রাজমহল ও আশেপাশের পরিবেশ অভূতপূর্ব সুগন্ধে ভরে উঠল। আহ কর্তা, দেখুন গাছে ফুল ফুটেছে। বাহ দেবকান্ত, এদের কি মনোহর গন্ধ! আমি নিজেকে একেবারে তাজা এবং সুস্থ অনুভব করছি। দেবকান্ত, এর মানে হলো যে এই ফুলগুলো নিঃসন্দেহে অলৌকিক। তখনই দেবকান্ত আনন্দে বিমোহিত হয়ে ফুল তোলার জন্য গাছের দিকে এগিয়ে গেল এবং দ্রুত ফুল তুলতে লাগলো। ব্যাস, এই ফুলগুলোই যথেষ্ট। সৈন্যরা, এই চোরকে গ্রেপ্তার করো। আজ এই চোর প্রত্যক্ষভাবে ধরা পড়েছে। না, আমি কোনো চুরি করিনি। আজ আমার বিশ্বাস হলো যে আগেও ফুল চুরি করত, সেই এই চুরি করছে আবার। না না, আমাকে ছেড়ে দিন। আমি কোনো চুরি করিনি। এই গাছ আমার, এর ফুলের অধিকার আমার। হ্যাঁ, আগে যে ফুল আমি বাগান থেকে তুলেছিলাম তা কর্তার অনুমতি নিয়ে তুলেছিলাম এবং তার দামও তাকে দিয়েছি। অবুঝ, এক তো চুরি করিস, তারপর সাধু সাজার চেষ্টা করিস। মহারাজের বাগানে জন্মানো গাছকে আবার নিজের বলছিস। অসহায় দেবকান্ত সব কিছু জেনে শুনেও নিজের দুর্ভাগ্যের ওপর অশ্রু ফেলতে ফেলতে তার বাড়ির দিকে চলে গেল। দেবকান্ত এবং সৈন্যরা চলে যাওয়ার পর প্রভুদাস মাটিতে ছড়িয়ে থাকা সেই ফুলগুলি সংগ্রহ করতে লাগলো, যা দেবকান্ত গাছ থেকে তুলেছিল। এই ফুলগুলো তোড়া বানিয়ে আমি মহারাজকে পেশ করব এবং অনেক অনেক পুরস্কার পাবো। এদিকে দেবকান্ত সরাসরি
পাখি রানীর কাছে পৌঁছালো এবং কাঁদতে কাঁদতে তাকে সব ঘটনা শোনালো। ওহ, এ তো খুব খারাপ হলো দেবকান্ত। আমি তো আগেই তোমাকে মানা করেছিলাম যে এ ব্যাপারে কাউকে কিছু বলবে না। সত্যিই বলছি পাখি রানী, আমার সত্যিই খুব বড় ভুল হয়ে গেছে যে আমি প্রধান মালিকে বিশ্বাস করেছিলাম। যাকগে, তুমি দুঃখ করো না। এবার তুমি বাড়ি যাও। আমি শিগগিরই এমন কোনো উপায় করব যাতে তোমাকে ক্ষুধার্ত থাকতে না হয়। ঠিক আছে পাখি রানী। আর পাখিটির কাছ থেকে বিদায় নিয়ে দেবকান্ত বিষণ্ণ মনে তার বাড়ি ফিরল। এদিকে মালি প্রভুদাস যেই অলৌকিক ফুলের একটি তোড়া তৈরি করল, রাজমহলের একজন কর্মচারী তার কাছে এসে পৌঁছালো এবং বলল, প্রভুদাসজি, মহারাজ আপনাকে স্মরণ করেছেন। আমি তো নিজেও তার সাথে দেখা করতে যাচ্ছিলাম। চলো যাওয়া যাক। কিছুক্ষণ পর তারা মহারাজের সামনে পৌঁছালো এবং বলল, মহারাজের জয় হোক। আপনি আমাকে কেন মনে করলেন অন্নদাতা? প্রভুদাস, আমি তোমাকে এটা জানার জন্য ডেকেছি যে আজ রাজকীয় বাগান থেকে এত মিষ্টি সুবাস কোন ফুল থেকে আসছে। এই সুবাস আমাকে বিভোর করে দিয়েছে। আমার সর্বাঙ্গ পুলকিত হয়ে উঠেছে। আমাদের এমন মনে হচ্ছে যেন আমার বয়স 10 বছর কমে গিয়েছে, যেন আমার বার্ধক্য অবস্থা থেকে আমি আবার যৌবনে ফিরে এসেছি। মহারাজ, এই অনন্য মহিমা এই মহামূল্যবান ফুলের, এই ফুলের তোড়াটি আমি নিজে আপনাকে উপহার দিতে আসছিলাম। আচ্ছা, একটু দাও তো দেখি। তোড়াটি নিয়ে রাজা যেই ঘ্রাণ নিলেন তার সর্বাঙ্গ নেচে উঠল। বাহ, মন শান্ত হয়ে গেল। একেবারে তেমনই সুবাস। প্রভুদাস, এটা কোন গাছের ফুল এবং এর নাম কি? মহারাজ, এই ফুল মৃত যৌবন সঞ্জীবনী বৃক্ষের। এগুলো শুকলে মানুষ যুবা ও সুস্থ থাকে। কি সত্যই? এর ফল আপনি নিজেও দেখে নিয়েছেন মহারাজ। ঠিক বলছো। এই আশ্চর্যজনক গাছটি দেখার জন্য আমি খুবই উৎসাহী। নিঃসন্দেহে ফুলগুলো যেমন সুন্দর, গাছটিও তেমনই সুশ্রী। মহারাজ, আমি বহু বছরের কঠোর সাধনার পর এটিকে চাষ করতে পেরেছি। এর ফুল শুধু রাতেই ফোটে আর ভোর হলেই উধাও হয়ে যায়। প্রভুদাস, তুমি অদ্ভুত গাছের বীজ কোথা থেকে পেলে? এর বিশেষত্ব দেখে তো আমার এমন মনে হচ্ছে যেন এমন গাছ অন্তত পৃথিবীতে জন্মায় না। তারপর প্রভুদাস রাজাকে একটি বানানো গল্প শোনালো। গল্প শুনে রাজা তার প্রতি খুব আকৃষ্ট হলেন আর বলতে লাগলেন, আমি জানতাম না প্রভুদাস যে আমার রাজ্যে তোমার মতো গুণী, ভালো এবং দয়ালু মানুষও আছে, যে মন, প্রাণ ও অর্থ দিয়ে আমার সেবায় রত। আমি তোমার বিশ্বস্ততা, সততা এবং কর্তব্যের প্রতি নিষ্ঠায় খুবই সন্তুষ্ট হলাম প্রভুদাস। অতএব পুরস্কার হিসেবে এই 100টি স্বর্ণমুদ্রা তুমি রেখে দাও। কাল সকালে তুমি দরবারে উপস্থিত থেকো। আমি তোমাকে আরো 1000 স্বর্ণমুদ্রা দেব, যা গাছের ওপর খরচের জন্য দেওয়া হবে। মহারাজের চিরকাল জয় হতে থাকুক। আপনি মহৎ মহারাজ, আপনি দয়াবান। আপনাকে ঈশ্বর সর্বদা ঐশ্বর্যবান রাখুন। হ্যাঁ, আর একটি কথা ভুলে যেও না। কাল থেকে তুমি আমাকে একটি ফুলের তোড়া উপহার দেবে, যার বদলে তোমাকে রোজ 100টি করে স্বর্ণমুদ্রা দেওয়া হবে। যেমন আপনার আদেশ মহারাজ। পরের দিন দরবারে গিয়ে প্রভুদাস 1000 স্বর্ণ মুদ্রা পেল এবং সেই রাত থেকেই সে রোজ অলৌকিক ফুলের তোড়া বানিয়ে রাজাকে দিতে লাগলো। রাজা ফুল শুকতেন এবং খুব আনন্দিত হতেন। বাহ, কোনো তুলনা নেই এই ফুলের। কয়েকদিনের মধ্যেই আমার শরীর পরিবর্তিত হয়ে গেছে। আমি বুড়ো থেকে যুবা হয়ে গেছি। ওদিকে দেবকান্ত একটি ধনী ব্যবসায়ীর কাছে কঠোর মজুরি করতে শুরু করলো। যখন প্রভুদাস 2 হাত ভরে অর্থ সঞ্চয় করছিল, অনেকদিন কেটে যাওয়ার পর এক রাতে পরীর দল রাজার মহলের উপর দিয়ে যাচ্ছিল, যে তারা সেই মৃত সঞ্জীবনী গাছটি দেখল এবং বলতে লাগলো, আরে ওই দেখো, মৃত যৌবন সঞ্জীবনী বৃক্ষ। কিন্তু
এই গাছ এখানে এলো কি করে? এটা তো কোনো রাজার বাগান মনে হচ্ছে। হ্যাঁ, মনে হচ্ছে এই গাছ সেই বীজ থেকে জন্মেছে, যাকে আমরা 1 মাস আর কিছু সপ্তাহ আগে পুকুরের ধারে পুঁতেছিলাম, আর যা পরের দিনই আশ্চর্যজনকভাবে উধাও হয়ে গিয়েছিল। এর মানে হলো সেই সময় আমরা আশেপাশে কোনো মানুষ ছিল যে শুধু আমাদের কথাবার্তা শোনেনি, বরং আমাদের চলে যাওয়ার পর সেই বীজটি তুলে নিয়েছিল। তাহলে তো আমাদের সেই চোরকে উচিত শিক্ষা দেওয়া উচিত, কিন্তু চোরের সন্ধান মিলবে কি করে? তার সন্ধান পাওয়া খুব বেশি কষ্টের নয়। যার এই গাছের বিশেষত্ব জানা আছে, সে নিশ্চয়ই রাতে ফুল ছিঁড়তে এখানে আসে। ঠিক বলেছ সখী, কিন্তু যেদিন সে আমাদের চোখে পড়ে যাবে, সেই রাতটি তার জীবনের শেষ রজনী হবে। এসো, এখন আমরা এই ফুলের সুবাসের আনন্দ নিই। সেই দিন থেকে পরীরা রোজ রাতে সেখানে আসতে লাগলো, কিন্তু তারা মধ্যরাতে আসতো, তাই তাদের সাথে কখনো প্রভুদাসীর দেখা হয়নি। প্রভুদাস তো গাছে ফুল ফুটতেই অল্প কিছু ফুল তুলে তার তোড়া বানিয়ে রাজাকে দিয়ে যেত। ভাগ্যের পরিহাস দেখুন, রাজার স্ত্রীর মৃত্যু হয়ে গিয়েছিল বহু বছর আগে, কিন্তু তার একমাত্র যুবতী কন্যা, যে 6 মাস ধরে বিদেশে ভ্রমণে গিয়েছিল, হঠাৎ একদিন ফিরে এলো। তাকে দেখে মহারাজ খুব খুশি হলেন আর বলতে লাগলেন, মধুমিতা, মা, তোমাকে দেখে আমি খুব আনন্দিত হয়েছি। আর সে তার বাবার দিকে এক দৃষ্টি তাকিয়ে রইল। কেন, কি হলো? তুমি আমার দিকে এভাবে ঘুরিয়ে দেখছো কেন? বাবা, আপনি 6 মাসে হঠাৎ যুবক হয়ে গেলেন কি করে? কোনো মৃত যৌবন সঞ্জীবনী কি আপনার হাতে লেগেছে? তেমনই কিছু মনে করো মা। আমারও খুব প্রবল ঘুম পাচ্ছে। কিন্তু মধুমিতা তার নাকে ফুলের সুরভি আসতে লাগলো। মধুমিতা তখনই মহল থেকে বেরিয়ে রাজকীয় উদ্যানে পৌঁছে গেল, এবং পরীরাও সেই সময় উঠতে উঠতে রাজকীয় বাগানের উপরে পৌঁছালো। আর রাজকুমারীর বিপদ আঁচ করতে পারার আগেই পরীরা তাদের জাদু দিয়ে রাজকুমারীকে পাথরের মূর্তিতে পরিণত করে দিল। এখন আমাদের ছাড়া একে আর কেউ বাঁচিয়ে তুলতে পারবে না। এটাই ছিল এর শাস্তি। একে তো শাস্তি দেওয়া হলো। এসো, এবার ফুলের সুবাসের আনন্দ নিই এবং আমাদের প্রিয় খেলা খেলি। পরের দিন সকাল হওয়ার সাথে সাথে পুরো মহলে হট্টগোল শুরু হয়ে গেল। বিপর্যয় হয়ে গেল মহারাজ, বিপর্যয় হয়ে গেল মহারাজ। রাজকুমারী সাহেবা রাজকীয় বাগানে পাথরের প্রতিমা হয়ে দাঁড়িয়ে আছেন। কি? মহারাজ দ্রুত বাগানে পৌঁছালেন। বাগানে আগে থেকেই মহলের দাস দাসী এবং প্রভু দাসও উপস্থিত ছিল। সবাই রাজকুমারীর দশায় আর্তনাদ করছিল। নিজের কন্যাকে পাথরের মূর্তি দেখে রাজা কিছুক্ষণ বিলাপ করলেন ও আহাজারি করলেন, কিন্তু তারপর ক্রোধে ফেটে গিয়ে বললেন, প্রভুদাস, এই গাছটি তুমি ফলিয়েছিলে। তুমি বলতে পারবে যে রাজকুমারী ফুল তুলতে গিয়ে পাথরের হলো কি করে? দ্রুত উত্তর দাও, না হলে আমি তোমার মাথা শরীর থেকে বিচ্ছিন্ন করে দেবো এক্ষুনি। আমি কিছু জানি না মহারাজ, আমাকে প্রাণে রক্ষা করুন। এই গাছ তুমি ফলিয়েছ, আর এর জাদুও তুমিই জানবে। তাড়াতাড়ি বলো, আমার মেয়ে পাথরের হলো কি করে? এখন প্রভুদাস সত্যি বলার মধ্যেই নিজের মঙ্গল দেখতে পেল, আর সে বলতে লাগলো, মহারাজ, আমি টাকার লোভে এসে আপনার কাছে অসত্য বলেছিলাম যে এই অদ্ভুত গাছটি আমি ফলিয়েছি। আসলে এই গাছটি দেবকান্ত ফলিয়েছে। ওকে আমি এখান থেকে তাড়িয়ে দিয়েছিলাম। কি? হ্যাঁ মহারাজ, আমি সত্য কথা বলছি। এই বৃক্ষটি সেই 1.5-2 মাস আগে ফলিয়েছিল, কিন্তু এই গাছের ফুলের গুণ জেনে আমার মতলব পাল্টে যায়, এবং আমি ওকে এখান থেকে বিতাড়িত করে এর উপর নিজের অধিকার কায়েম করি। তারপর
তারপর প্রভুদাস রাজাকে সমস্ত ঘটনা বলে দিল। আসল কথা জেনে রাজার মুখ ক্রোধে জল করে উঠল। শয়তান, হতভাগা, প্রতারক! তুমি শুধু দেবকান্তর সাথেই প্রতারণা করনি, বরং আমাদের কাছেও মিথ্যা বলে প্রচুর অর্থ আত্মসাৎ করেছ। তোকে তো আমি দেবকান্তর থেকেও কঠোর শাস্তি দেব। আমাকে ক্ষমা করে দিন মহারাজ, ক্ষমা করে দিন। না, তোমার কৃতকর্মের ফল তুমি অবশ্যই পাবে। সৈন্যরা, ধরে নিয়ে যাও এই দুরাত্মাকে এবং সারা জীবনের জন্য কারাগারে পুরে দাও। আর দেবকান্তকে অতি শীঘ্র আমার সামনে এনে হাজির করো। এদিকে সৈন্যরা দেবকান্তের বাড়িতে পৌঁছালো। সুবাদে সেই সময় দেবকান্ত বাড়িতেই ছিল। দেবকান্ত সৈন্যদের সাথে রাজমহলে যেতে লাগলো। তখন পথে তাকে পাখি রানী দেখে ফেলল, আর সে ভাবতে লাগলো, আরে, এই রাজার সৈন্যরা দেবকান্তকে কেন নিয়ে যাচ্ছে? দেবকান্তের কি দোষ? আমার অবিলম্বে রাজমহলে পৌঁছে কারণ জানা উচিত। কিছুক্ষণ পর সৈন্যরা দেবকান্তকে রাজার সামনে উপস্থাপন করল। দেবকান্ত বলতে লাগলো, প্রণাম মহারাজ। দেবকান্ত, তুমি আমাদের রাজকীয় বাগানে এমন জাদুকরী গাছ ফলিয়েছ যাকে ছুঁতেই আমাদের মেয়ে পাথরের প্রতিমা হয়ে গেল। পাথরের প্রতিমা হয়ে গেল মহারাজ? হ্যাঁ, বলো সে পাথরের প্রতিমা হলো কি করে এবং পুনরায় জীবিত হতে পারে কি করে? মহারাজ, আমি ওই গাছ লাগিয়েছিলাম বটে, কিন্তু রাজকুমারী পাথরের প্রতিমা হলেন কি করে তা আমার বিন্দুমাত্র জানা নেই। তুমি নিশ্চয়ই কোনো দুষ্ট জাদুকর। আমি তোমাকে খণ্ড খণ্ড করে দেব। তখনই পাখি রানী সেখানে এলো এবং বলল, থামো রাজা, এভাবে তাড়াহুড়ো করে কাজ করো না। একটি পাখি, সেও মানুষের বল বলছে? হ্যাঁ, তুমি কে পাখি? আর এই বদমাশকে মৃত্যুদণ্ড দিতে তুমি আমাকে কেন বারণ করলে? তুমি কি জানো না যে এর কারণে আমার মেয়ে পাথরের হয়ে গিয়েছে? জানি মহারাজ, এবং এটাও জানি যে এই সময় আপনার হৃদয়ে কি আঘাত চলছে, কিন্তু এতে দেবকান্তের কোনো দোষ নেই। এই সব সংযোগে হয়েছে। দয়া করে ওকে ছেড়ে দিন। কিন্তু তুমি কে যে দেবকান্তর পক্ষ সমর্থন করছো? মহারাজ, আমি ওকে সেই গাছের মহামূল্যবান বীজ এনে দিয়েছিলাম। এই বলে পাখিটি রাজাকে সমস্ত গল্প শুনিয়ে দিল এবং শেষে বলল, মহারাজ, আমার বিশ্বাস যে এই সব সেই পরীদের কাজ, আর রাজকুমারীকে এখন ওরাই নতুন জীবন দিতে পারে। আপনি দেবকান্তকে মুক্তি দিন। আমি চেষ্টা করব যে দেবকান্তের মাধ্যমে আপনার মেয়ে আবার জীবন ফিরে পায়। ঠিক আছে পাখি, আমি তোমার কথা মেনে নিলাম, কিন্তু একটা কথা মনে রাখবে, যদি 3 দিনের মধ্যে আমি আমার মেয়েকে জীবিত ফেরত না পাই, তাহলে দেবকান্তর সাথে আমি তোমাকেও মৃত্যুদণ্ড দেব, তুমি পালিয়ে পাতালে লুকিয়ে গেলেও। আমার স্বীকার মহারাজ। রাজা দেবকান্তকে মুক্ত করে দিলেন। পাখিটি দেবকান্তকে তার বাসাতে আসতে বলে সেখান থেকে উড়ে গেল। কিছুক্ষণ পর সে পাখিটির কাছে গিয়ে পৌঁছালো এবং বলল, আমাকে সাহায্য করার জন্য অনেক অনেক ধন্যবাদ পাখি রানী। রাজকুমারীকে জীবিত করার একটা উপায় আমার মাথায় এসেছে। আর পাখিটি সেই উপায়টি তাকে বলে দিল। শোনো, এবার তুমি বাড়ি যাও এবং রাতে তেমনই করো যেমন আমি বলেছি। ঠিক আছে পাখি রানী। দেবকান্ত বাড়ি পৌঁছে খেয়ে দিয়ে সারা দিন বিশ্রাম করলো।
এবং রাত হতেই সে রাজার রাজকীয় বাগানে গিয়ে একটি ঝোপের আড়ালে লুকিয়ে গেল এবং পরীদের জাদুর কাঠিগুলো তুলে নিজের দখলে নিয়ে নিল। তখন একটি পরীর নজর তার উপর পড়ল। আরে সখীরা, ওই দেখো, ওই দুষ্ট লোকটা আমাদের জাদুকরি কাঠিগুলো নিজের দখলে নিয়ে নিয়েছে। ও, কে তুমি? দাও, আমাদের কাঠিগুলো আমাদের ফেরত দাও। পরীরা, আমি এই শর্তেই কাঠিগুলো ফেরত দিতে পারি যে আপনারা রাজকুমারীকে পুনরায় জীবিত করে দেবেন। না না, আমরা এই চোরনিকে কিছুতেই জীবিত করব না। আপনাদের ভুল ধারণা হয়েছে পরিদেবীরা। চোর রাজকুমারী নন, চোর তো আমি। এবং তারপর দেবকান্ত তাদের কাছে তার সাথে ঘটে যাওয়া সমস্ত কাহিনী খুলে বলল। দেবকান্তের কষ্টের গল্প শুনে সব পরীর হৃদয় তার প্রতি সহানুভূতিতে ভরে উঠল এবং তারা বলতে লাগলো, ঠিক আছে দেবকান্ত, তোমার যে কষ্ট হয়েছে তার বদলে আমরা রাজকুমারীকে পুনরায় জীবিত করে দেব, কিন্তু এর সাথেই এই কাজটি আমরা আমাদের সাথে নিয়ে যাব। না, এটা হতে পারে না। যদি আপনারা এটা নিজেদের সাথে নিয়ে যান, তাহলে আমার মতো গরিবের জীবিকা চলবে কি করে? সেটার জন্য তুমি উদ্বিগ্ন হইও না। আমরা তোমাকে রাজার মহলের থেকেও বড় এবং সুন্দর মহল দেব এবং এত ধন সম্পদ দেব যে তোমার কখনো কিছু করার প্রয়োজনই পড়বে না। তুমি কোনো রাজার থেকে কম থাকবে না। যদি এমন কথা হয় তবে আমার কোনো দ্বিমত নেই। আপনারা আপনাদের গাছটি নিজেদের সাথেই নিয়ে যেতে পারেন। তাহলে দাও, আমাদের কাঠিগুলো আমাদের ফেরত দাও। দেবকান্ত তাদের কাঠিগুলো ফিরিয়ে দিল। তখন একটি পরী তার কাঠি রাজকুমারীর প্রতিমাতে ছোঁয়ালো। রাজকুমারী সঙ্গে সঙ্গে জীবিত হয়ে উঠল এবং বলতে লাগলো, এ আমার কি হয়ে গেল? আপনারা কারা? আমরা সবাই পড়ি রাজকুমারী, কিন্তু তোমাকে দেবকান্তের ঋণ স্বীকার করা উচিত। এর জন্যই তুমি নতুন জীবন পেলে। রাজকুমারী সব কথা জানতে পারল। তখন তার হৃদয় দেবকান্তের প্রতি গভীর ভালোবাসায় ভরে উঠল। আচ্ছা দেবকান্ত, এবার আমরা চলি। তোমার বাড়িতে পৌঁছলে তুমি তোমার মহল এবং তাতে রাখা অজস্র সম্পদ পেয়ে যাবে। খুব ভালো পুণ্যবতী পরীরা। আর সব পরীরা সেই মৃত সঞ্জীবনী গাছটিকে নিজেদের সাথে নিয়ে উড়ে গেল। ততক্ষণে ভোরের আলো চারিদিকে ছড়িয়ে পড়ছিল। আসুন রাজকুমারী, আমি আপনাকে আপনার বাবার কাছে পৌঁছে দিয়ে আসি। আপনাকে সুস্থ দেখে তিনি খুব খুশি হবেন। চলুন। আর যখন দেবকান্ত রাজকুমারীকে নিয়ে রাজার কাছে পৌঁছালো, তখন রাজা তার কন্যাকে দেখে খুব আনন্দিত হলেন এবং বলতে লাগলেন, তুমি আবার বেঁচে উঠলে কি করে মা? বাবা, এই সব এর দয়াতেই হয়েছে। এই বলে রাজকুমারী সব কথা খুলে বলল। রাজা খুশি হয়ে একদিন তার মেয়ের বিয়ে দেবকান্তের সাথে দিয়ে দিলেন এবং দেবকান্ত রাজকুমারীর সাথে পরীদের দেওয়া নিজের মহলে সুখে শান্তিতে বসবাস করতে লাগল। সে পাখি রানীর সাথে প্রতিদিন দেখা করত এবং তার খোঁজ খবর নিত। এমন মজার মজার গল্প দেখতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আচ্ছা।